বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তাদের মধ্যে সম্পর্ক কেমন ছিল? আজ এমন একটি গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদের সামনে তুলে ধরব, যেটি জানতে পারলে আপনারা এই দুইজন ব্যক্তির প্রকৃত চরিত্রও হয়তো খানিকটা বুঝতে পারবেন। ইতিহাসের যে অংশগুলো আমাদের সামনে থেকে গোপন করে রাখা হয়, তেমন একটি বিষয় আজ আপনাদের সামনে আমরা আলোচনা করব। নমস্কার, জয় নিতাই, ভজ নিতাই গৌরাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভারতবর্ষের স্বাধীনতা ইতিহাসের নানা ঘটনা একটি শ্রেণী বা এক ধরনের বুদ্ধিজীবীরা আমাদের সামনে থেকে এমনভাবে লুকিয়ে রেখেছেন যে ঘটনাগুলি প্রকাশিত হলে বা মানুষ জানতে পারলে বর্তমানে তারা যে একটি ইতিহাসের ন্যারেটিভ তৈরি করে রেখেছেন সেই ব্যাপারটি খসে পড়বে এবং সাধারণ মানুষ বুঝতে পারবে যে আমাদেরকে যে ইতিহাস শেখানো হয় ব্যাপারটি আদৌ তা নয়। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, আমরা জানি যে 1943 সাল থেকেই মূলত তার ক্রিয়েটিভ যে শক্তি তা বিভিন্ন দুরারোগ্য কারণে শেষ হয়ে গিয়েছিল। উনি তখন নানা প্রকারের অসুখে ভুগছিলেন, কিন্তু তার পূর্বে তার সাথে যে কি ঘটনা ঘটেছে সেই বিষয়গুলি আমাদের জানা প্রয়োজন। সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাথে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলি জানতে পারলে আমরা বুঝতে পারবো যে কিভাবে তার সাথে প্রতারণা করা হয়েছে এবং তাকে ঠকানো হয়েছে জীবনের প্রতি পরতে পরতে। আর এইরকম একটি ঘটনার সাথে জড়িয়ে রয়েছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি একজন বরেণ্য ব্যক্তিত্ব এবং তার অবদান অনস্বীকার্য। এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে অনেকেই বলে থাকেন যে তিনি না থাকলে পশ্চিমবঙ্গের জন্ম হতো না। অন্যভাবে বলতে গেলে পশ্চিমবঙ্গ যে আজ ভারতের অংশ এবং তৎকালীন পূর্ব বাংলা যে আজ স্বাধীন বাংলাদেশ, এই বিষয়টির পিছনে মূল যে কারিগর, সেই কারিগর নাকি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। ইতিহাসের বিভিন্ন ঘটনা সেদিকেই মূলত নির্দেশ করে। যদিও আজকে ইতিহাস নিয়ে আলোচনা করা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আলোচনা করা। 1942 সালের আগে থেকেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম একটি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছিলেন। এই ব্যাপারটি আমরা সকলেই প্রায় জানি এবং সেই রোগী ধীরে ধীরে তার সৃজনশীলতাকে নষ্ট করে দেয়। আর সে সময়েই 1942 সালেই তার স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। আর সেই সাথে ছিল প্রচণ্ড দেনার দায়। সেই প্রচণ্ড ঋণের বোঝা মাথায় নিয়ে আর তার পাশাপাশি অসুস্থ শরীর নিয়ে কবি কাজী নজরুল ইসলাম প্রচণ্ড খারাপ সময় পার করছিলেন। আর সে সময় তার পাশে কেউ দাঁড়ায়নি। সে সময় যারা তাকে ব্যবহার করেছিল কিন্তু সাহায্য করেনি, সেই একই শ্রেণীর বুদ্ধিজীবীরা, সেই একই শ্রেণীর শাসক গোষ্ঠী বা সেই একই শ্রেণীর রাজনীতিবিদরা, তারা আজও তাকে ব্যবহার করেন, তাকে নিয়ে রাজনীতি করেন, তার নাম ভাঙিয়ে নানা রকমের কার্যকলাপ করান। আমরা শেরে বাংলা একে ফজলুল হকের কথা সবাই জানি। তিনি তৎকালীন পূর্ব বাংলার সবথেকে বড় রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। সেই শেরে বাংলা একে ফজলুল হক, সেই তার মতো ব্যক্তিত্বরাও সে সময় কবি কাজী নজরুল ইসলামকে মোটেও সাহায্য করেননি। সে সময় আরও প্রথিতযশা মুসলিম ব্যক্তিত্বরা ছিলেন যারা নানা সেক্টরে তাদের নাম প্রতিষ্ঠিত করেছিলেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী থেকে শুরু করে মাওলানা আকরাম খান থেকে শুরু করে এরকম অনেক মানুষ ছিলেন যারা সে সময় প্রচণ্ড বিখ্যাত ছিলেন। এই শেরে বাংলা একে ফজলুল হক বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন কবি কাজী নজরুল ইসলামকে যে তিনি সাহায্য করবেন বলে, কিন্তু অত্যন্ত আশ্চর্যের ব্যাপার এই যে সে সময় কেউ তার সাহায্যে এগিয়ে আসেননি। প্রচণ্ড দৈন্যদশায়, প্রচণ্ড অসুস্থ অবস্থায় কবি তখন ভুগছিলেন। ডাক্তার তাকে পরামর্শ দিলেন যে তার পরিবেশ পাল্টাতে হবে, অন্য কোথাও গিয়ে তার শরীরকে পুনরুদ্ধার করার চেষ্টা করতে হবে। এবং সবথেকে মজার ব্যাপার হলো সে সময় যেই ব্যক্তি তার সাহায্যে এগিয়ে এসেছিলেন তিনি হলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এই যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তাকে আজ অনেকেই সাম্প্রদায়িকতার রঙে রাঙাতে চান। তার নামে নানা প্রকারের কথা উঠে আসে।
কিন্তু এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তখন বাংলার অর্থমন্ত্রী ছিলেন এবং সে সময় উনি সর্বতোভাবে এই কবি কাজী নজরুল ইসলামকে তখন সাহায্য করেছিলেন, অর্থ দিয়ে এবং নানা প্রকারের সুবিধে দিয়ে এবং নানা প্রকারের মানুষের সাথে যোগাযোগ করিয়ে দিয়ে এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তখন সাহায্য করেছিলেন কবি কাজী নজরুল ইসলামকে। কবি কাজী নজরুল ইসলাম তখন স্বাস্থ্য পুনরুদ্ধার করার জন্য অন্য পরিবেশে যে যেতে পেরেছিলেন, তার পিছনে মূল যে অবদান তা ছিল এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। পরবর্তীতে কবি নিজেই একটি চিঠির মাধ্যমে তার কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে। তিনি জানিয়েছিলেন যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কি পরিমাণ তার উপকার করেছেন এবং ওই চিঠির ভিতরেই উল্লেখ রয়েছে যে সে সময়কার কেউই তার সাহায্যে এগিয়ে আসেননি। সেই একই চিঠিতে উল্লেখ রয়েছে যে সে সময় এই শেরে বাংলা একে ফজলুল হকের মতো মহান ব্যক্তিত্বরাও কিভাবে বারবার কবি কাজী নজরুল ইসলামকে প্রতিশ্রুতি দিয়েছিলেন সাহায্য করার, কিন্তু শেষ পর্যন্ত আর কেউই তাকে সাহায্য করেননি। আর তাই কবি কাজী নজরুল ইসলাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতি তার বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। সেই একই চিঠিতে তিনি উল্লেখ করেছিলেন অত্যন্ত আরেকটি মজার বিষয়, আর তা হলো যে সমগ্র ভারতের নেতাদের মধ্যে কবি কাজী নজরুল ইসলাম যে দুজন নেতাকে সবার অগ্রগণ্য মনে করতেন এবং সকলের শ্রদ্ধার পাত্র মনে করতেন, তার একজন হচ্ছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আর দ্বিতীয়জন হচ্ছেন আমাদের সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বোস। এই চিঠিটি পড়লে এরকম আরো অনেক বিষয় আমাদের সামনে স্পষ্ট হয়ে ওঠে, যা আমাদের ইতিহাসের যে ন্যারেটিভ বর্তমানে চলছে সেই বিষয়টিকেই পাল্টিয়ে দেয় এবং একটি কুৎসিত রাজনৈতিক চক্র এবং তাদের রাজনীতিও তাসের ঘরের মতো ভেঙে পড়বে যদি ইতিহাসের এইসব অজানা ঘটনা সামনে আসে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে যে চিঠিটি লিখেছিলেন, সেই চিঠিটিও একটি ঐতিহাসিক দলিল, যে দলিলটি আমাদের বাস্তবতা এবং প্রকৃত ইতিহাস জানতে সাহায্য করবে। তখন দেখা যাবে যে কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে যারা তখন ব্যবহার করেছেন, সেই একই রাজনৈতিক শ্রেণী, সেই একই রাজনৈতিক বোদ্ধারা আজও তার নাম ভাঙিয়ে রাজনীতি করছেন, তার নামকে ব্যবহার করে একটি সাম্প্রদায়িকতা ছড়ানোর চেষ্টা করছেন এবং তাকে এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে নানা রকমের অবাস্তব গল্প ছড়িয়ে দিচ্ছেন। যদি এই নজরুল ইসলামের চিঠিটি সবাই জানতে পারে, তখন দেখা যাবে এই রাজনৈতিক চক্রের যে চক্রান্ত তার সফল হবে না। আর সে কারণে এই কবি নজরুল ইসলামের যে চিঠি এবং তার জীবদ্দশায় যে ঘটনাগুলি ঘটেছিল এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যেভাবে কবিকে সাহায্য করেছিলেন, সেই ঘটনাগুলি প্রতিটি ভারতীয়, বিশেষ করে বাঙালিদের জানা প্রয়োজন। তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে একটি রাজনৈতিক মহল এবং এক শ্রেণীর বুদ্ধিজীবীরা কিভাবে আমাদের সাধারণ মানুষকে ঠকিয়ে আজও রাজনীতি করে যাচ্ছেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নমস্কার।